আচ্ছা, একবার ভাবুন আপনার বাড়িতে এই মুহূর্তে আপনি ছাড়া আর কে আছে। আপনার পাশের ঘরটা কি অন্ধকার, আর ওই অন্ধকারের ওপারে কেউ একজন দাঁড়িয়ে আপনাকে দেখছে না তো? আরে ভয় পেও না। ঠিক এই রকম একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল 1922 সালের জার্মানির এক খামার বাড়িতে, যারা ছিল গুব্বার পরিবার। তারা জানতো না যে তাদের বাড়ির ভেতরেই একজন ভয়ঙ্কর খুনি লুকিয়ে আছে। বাড়ির কর্তা মানে অ্যান্দ্রেয়াস গুব্বার একদিন রাতে বরফের ওপর পায়ের ছাপ দেখেছিল, যা জঙ্গল থেকে সোজা বাড়ির ভেতরে ঢুকেছে, কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো চিহ্ন নেই। কিন্তু রাত হলে বাড়ির ওপরের ঘর থেকে হাঁটার শব্দ আসতো। কোনো কোনো সময় চাবি হারিয়ে যেত, জিনিসপত্র এখান থেকে ওখানে ওলট পালট হয়ে যেত। তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে কেউ একজন তাদের সাথে এই বাড়িতেই আছে, কিন্তু তারা তাকে কখনো দেখতে পায়নি। ভাববার বিষয়, বাড়িতে এত লোক থাকার সত্ত্বেও কেউ তাকে দেখতে পেল না। যাই হোক, এটাতে আমরা পরে আসছি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল 31শে মার্চ রাতে, যখন পরিবারের 6 জন সদস্যকে নৃশংসভাবে খুন করা হলো। কিন্তু খুনি খুন করার পর সেখান থেকে পালিয়ে যায়নি, বরং সে ওই বাড়িতেই ছিল। খুনের পর 3 দিন ধরে সে ওই বাড়িতে রান্না করে খেয়েছে, ঘর গরম করার জন্য চিমনিতে আগুন জ্বালিয়েছে, এমনকি বাড়ির গবাদি পশুগুলোকে নিয়ম করে খাবার দিয়েছে। অথচ কয়েক ফুট দূরেই তখন পড়েছিল 6টি পচা গলা লাশ। ভাবুন একবার, কতটা মারাত্মক লেভেলের খুনি। নমস্কার, আমি দেব, আর আজ আমরা এবিডি এক্সট্রিমে ফিরে যাব ইতিহাসের সেই ভয়ঙ্কর ঘটনার মধ্যে, যেখানে সমাধান শব্দটা আজও অর্থহীন। তাহলে চলুন দেখা যাক সেই দিন রাতে ওই অভিশপ্ত খামারের বাড়ির সবাইকে খুনি খুন করার পর কি করেছিল, আর সে কে ছিল। ঘটনাটা 1922 সালের মার্চ মাসের শেষের দিকে। হিন্টারকাইফেক খামার বাড়িটা ছিল একদম একা, মানে হলো বসতি থেকে একটু দূরে। চারিদিকে মাইলের পর মাইল শুধু জঙ্গল আর বরফ। বাড়ির কর্তা অ্যান্দ্রেয়াস গুব্বার ছিলেন একটু খিটখিটে আর অসামাজিক টাইপের মানুষ। কারোর সাথে তেমন খাপ খেত না, আর নিজের মেয়ের সাথে প্রেম করত। এই প্রেমের ঘটনা আমরা গল্পের আগে গিয়ে জানব, কিন্তু এখন দেখা যাক কিভাবে সে বাড়ির 7 জনকে মেরে ফেলল। ঘটনার শুরুতে বলেছিলাম যে অ্যান্দ্রেয়াস বরফের মধ্যে খুনির পায়ের ছাপ পেয়েছিল। এবার এই কথাটা তার প্রতিবেশীদের কেউ বলেছিল, কিন্তু তার কথা কেউ তেমন গুরুত্ব দেয়নি। ঘটনার আগের রাতে প্রচণ্ড তুষারপাত হয়েছিল। সকালে অ্যান্দ্রেয়াস দেখল জঙ্গল থেকে একজোড়া পায়ের ছাপ সরাসরি তার গোয়াল ঘরের দরজায় এসে থেমে গেছে। অ্যান্দ্রেয়াস ভাবলেন কেউ হয়তো চুরি করার জন্য ভেতরে ঢুকছে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা এখানে, তিনি তুষারের ওপর আরও খুঁজলেন। সেই পায়ের ছাপ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কোনো চিহ্ন নেই। তার মানে লোকটা ভেতরে ঢুকেছে, সে ভেতরেই কোথাও আছে। এর পরের কয়েকদিন ছিল আরও রহস্যময়। অ্যান্দ্রেয়াস মাঝরাতে বাড়ির ছাদ থেকে হাঁটার শব্দ শুনতে পেত, বাড়ির চাবি হারিয়ে যেত। তিনি বারবার বন্দুক নিয়ে ছাদের ওপরের সেই অন্ধকার ঘরটা তল্লাশি করত, কিন্তু সেখানে কাউকে দেখতে পায়নি। একদিন সকালে বাড়ির বারান্দায় তিনি একটা অদ্ভুত এক অজানা খবরের কাগজ পায়, যেটা ওই এলাকায় এর আগে কেউ কোনোদিনও দেখেনি। ঠিক এই সময় বাড়ির পুরনো কাজের মেয়েটি ভয়ে কাজ ছেড়ে পালিয়ে যায়। সে জানায় যে এই বাড়িটি অভিশপ্ত হয়ে গেছে, আমি আর এই বাড়িতে কাজ করব না। সময়টা 31শে মার্চ দুপুরবেলা। বাড়িতে আসলো নতুন একটা কাজের মেয়ে মারিয়া। তার জানা ছিল না যে এটাই হবে তার জীবনের শেষ দিন। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই শুরু হলো সেই বীভৎস তাণ্ডব। আচ্ছা, এখানে আমার প্রশ্ন জাগে, খুনি বাড়ির এমন কোন জায়গাতে লুকিয়েছিল যেটা বাড়ির কেউ জানতে পারেনি? তোমার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাও। এদিকে সে প্রথমে গোয়াল ঘর থেকে একটি অদ্ভুত শব্দ করে। সেই শব্দ শুনে অ্যান্দ্রেয়াস গুব্বার মনে করে গোয়াল ঘরে গরুগুলো এত তাড়াহুড়ো করছে, এত ডাকাডাকি করছে কেন। এই ভেবে সে গোয়াল ঘরে আসে, আর ঠিক সেই সময় অন্ধকার থেকে বেরিয়ে আসে সেই খুনি।
একটা ভারী কুড়ালের এক কোপে অ্যান্ড্রেয়াসের দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। এরপর একের পর এক গুব্বার পরিবারের সকল সদস্যদের খুনি তার কায়দা করে গোয়াল ঘরে ডেকে নিয়ে আসে। প্রথমত ছিল অ্যান্ড্রেয়াস, তারপর ছিল তার স্ত্রী সিসিলিয়া, তারপর মেয়ে ভিক্টোরিয়া। তবে খুনি কিন্তু তাড়াহুড়ো করছিল না, সে একদম ঠান্ডা মাথার ছিল। সে অন্ধকার কোণায় ওত পেতে বসেছিল এবং এক একজন আসার পর তাদের মাথায় উড়াল চালিয়ে তাদের শেষ করে দেয়। 7 বছরের ছোট্ট সিসিলিয়া যখন আর্তনাদ করে ওঠে, খুনি তাকেও রেহাই দেয়নি। সবশেষে খুনি বাড়ির প্রধান অংশে ঢোকে। সেখানে তার টার্গেট ছিল দোলনায় ঘুমিয়ে থাকা 2 বছরের শিশু জোসেফ। তাকেও সে ছাড়েনি এবং নতুন আসা সেই কাজের মেয়েটিকেও সে ছাড়েনি। কোনো ধস্তাধস্তি নেই, এক আঘাতেই সব কিছু শেষ। এমনকি তাদের চিৎকার পাশের বাড়ি পর্যন্ত পৌঁছায়নি। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে হিন্টারকাইপেক খামার বাড়িটা হয়ে উঠল এক আস্ত গোরস্থান। কিন্তু প্রশ্ন জাগে, গ্রামের কেউ ঘুণাক্ষরেও টের পায়নি কেন যে ওই খামার বাড়িতে 6টি প্রাণহীন দেহ পড়ে আছে? আর যদিও বা জানলো, তাও আবার 4 দিন কেটে যাওয়ার পর কেন? এবার সেটাই জানব। 1 এপ্রিল থেকে 3রা এপ্রিল পর্যন্ত প্রতিবেশীরা যখন দূর থেকে খামার বাড়িটির দিকে তাকাতো, তারা দেখতো চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, কেউ সেখানে রান্না করছে। তাই তারা ভেবেছিল গুব্বার পরিবার ভেতরেই আছে। এমনকি প্রতিবেশীরাও লক্ষ্য করেছিল রাতে ঘরের জানালার পাশ দিয়ে কেউ একজন লণ্ঠন হাতে হেঁটে যেত। কেউ কল্পনাও করতে পারেনি যে এই লণ্ঠনটা গুব্বার পরিবারের কারোর হাতে নয়, বরং খুনির হাতে ছিল। 4 এপ্রিল 7 বছরের ছোট্ট সিলিয়া টানা কয়েকদিন স্কুলে যায়নি। এমনকি গুব্বার পরিবারের কাউকে বাইরে বেরোতে দেখা যায়নি। প্রতিবেশীদের সন্দেহ যখন চরমে পৌঁছালো, তখন লরেন্স এবং আরও 2 জন প্রতিবেশী মিলে সিদ্ধান্ত নিল যে তারা বাড়িতে ঢুকে দেখবে আসলে ব্যাপারটা কি। এই ভেবে তারা যখন খামারের মূল দরজায় পৌঁছালো, চারিদিক ছিল একদম নিস্তব্ধ। বাড়ির ভেতর থেকে কোনো মানুষের শব্দ আসছে না। তারা প্রথমে গোয়াল ঘরে ঢুকলো। সেখানে খড়ের স্তূপের নিচে তারা দেখতে পেল 6 জনার লাশ। ভয়ে সবার রক্ত হিম হয়ে গেল। কিন্তু অবাক করা বিষয় ছিল অন্য জায়গায়। যখন তারা বাড়ির রান্নাঘরে ঢুকলো, তারা দেখলো চুলার ছাই তখনও গরম, প্যানগুলোতে রান্নার অবশিষ্টাংশ পড়ে আছে। এমনকি কেউ একজন বিছানায় বেশ আরাম করে ঘুমিয়েছে, তার ছাপ এখনও চাদরে স্পষ্ট বোঝা যাচ্ছে। তারা যখন গোয়াল ঘরে পশুদের কাছে গেল, তারা দেখলো গরুগুলো একদম শান্ত। তাদের সময় মতো ঘাস দেওয়া হয়েছে, জলও দেওয়া হয়েছে। অর্থাৎ যে খুনি গুব্বার পরিবারের সবাইকে শেষ করে দিল, সেই আবার তাদের অবলা পশুদের পরম যত্নে 3 থেকে 4 দিন ধরে সেবা করলো। অদ্ভুত সেই খুনি, ভাবতেই হবে। তবে খুনি এত কিছু জানলো কিভাবে যে গরুগুলোকে খাবার দিতে হবে, জল দিতে হবে? ভাবুন একবার, যে পচনশীল লাশের গন্ধে সাধারণ মানুষের দম বন্ধ হয়ে আসার কথা, খুনি সেই গন্ধের মাঝেই পরম তৃপ্তিতে 3 দিন কাটিয়ে দিল। তবে সে কি কোনো মানুষ ছিল, নাকি নরক থেকে উঠে আসা কোনো রক্তপিপাসু দানব? এবার সেটাই জানব। এদিকে ততক্ষণে পুলিশ এই ঘটনাটা জেনে যায়। হিন্টারকাইপেক খামার বাড়ির সেই 6টি লাশের ময়না তদন্তে উঠে এলো আরও এক বিভৎস তথ্য। বাড়ির ছোট্ট মেয়ে সিলিয়া, সে সঙ্গে সঙ্গে মারা যায়নি। মাথায় আঘাত পাওয়ার পর সে কয়েক ঘন্টা ওই খড়গাদার উপর তীব্র যন্ত্রণায় ছটফট করেছিল। নিজের চুল পর্যন্ত ছিঁড়ে ফেলেছিল চরম যন্ত্রণায়। অথচ কয়েক ফুট দূরেই তখন খুনি হয়তো মনের সুখে কোনো গান গুনগুন করছিল। এদিকে মিউনিক পুলিশ হন্যে হয়ে খুনিকে খুঁজল। প্রায় 100 জনেরও বেশি মানুষকে সন্দেহ করা হলো। কিন্তু এখানে 3টি থিওরি আছে, যার মধ্যে একটা ঘটনা আমার কাছে খুব শকিং মনে হয়েছে। ঘটনাটা ছিল অ্যান্ড্রেয়াস গুব্বার এবং তার মেয়ে ভিক্টোরিয়ার মধ্যে সম্পর্কটি সাধারণ বাবা মেয়ের মতো ছিল না। ওই যে ঘটনার শুরুতে বলেছিলাম, অ্যান্ড্রেয়াস ছিল একটু অসামাজিক টাইপের মানুষ। 1915 সালে এই অত্যাচার বা নিষিদ্ধ সম্পর্কের অপরাধে বাবা এবং মেয়ে উভয়কে একবার জেল খাটতে হয়েছিল। সমাজ এবং আইন দুটোরই চোখে তারা অপরাধী ছিল। ভিক্টোরিয়ার স্বামী কার্ল
যখন যুদ্ধে মারা যায় তার অনেক পরে ছোট্ট ছেলে জোসেফ জন্ম হয়। গ্রামবাসী জানতো ভিক্টোরিয়ার স্বামী নেই, অথচ তার ঘরে বাচ্চা এসেছে কিভাবে, এটা কিভাবে সম্ভব। এখান থেকেই রহস্যের দানা বাঁধে। এইখানে আসে সেই প্রতিবেশী যে কিনা এই ঘটনাটা প্রথমে জানতে পেরেছিল, লরেন্স স্লিটেন। সে দাবি করেছিল যে অ্যান্দ্রেয়াসের মেয়ে ভিক্টোরিয়াকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু অ্যান্দ্রেয়াস গব্বার তাতে বাধা দেয়। কিন্তু প্রশ্ন হলো কেন? কারণ অ্যান্দ্রেয়াস নিজের মেয়েকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল। লরেন্স যখন বিয়ে করতে চাইল, অ্যান্দ্রেয়াস তাকে শুধু বাধা দেয়নি, বরং অপমানও করেছিল। লরেন্সের মনে তখন তীব্র ঘৃণা জন্ম নিল। তার মনে হয়েছিল অ্যান্দ্রেয়াস শুধু একজন বাবা নন, বরং একজন প্রতিদ্বন্দ্বী যে ভিক্টোরিয়াকে আটকে রেখেছে। এই গোলকধাঁধার সবচেয়ে বড় জট ছিল ছোট্ট জোসেফ। ভিক্টোরিয়ার স্বামী যখন যুদ্ধে নিখোঁজ, তখন কার ঔরসে জন্ম নিল এই শিশুটি? প্রতিবেশী লরেন্স দাবি করেছিল যে জোসেফ তার সন্তান, কারণ কার্ল মারা যাওয়ার পর লরেন্স এবং ভিক্টোরিয়ার মধ্যে একটা প্রেম বন্ধনের সম্পর্ক গড়ে ওঠে। তিনি চেয়েছিলেন ভিক্টোরিয়াকে বিয়ে করে এই নরক থেকে বের করে নিয়ে যেতে, কিন্তু অ্যান্দ্রেয়াস গব্বার তিনি কিছুতেই রাজি ছিলেন না। তাহলে সে তো ভালোই করছিল, অ্যান্দ্রেয়াস কেন বাধা দিচ্ছিল? নিজের মেয়ের প্রতি অতিমাত্রায় অধিকারবোধ, নাকি সেই পুরনো পাপের পুনরাবৃত্তি? গ্রামের লোক জানতো অ্যান্দ্রেয়াস নিজের মেয়েকে কোনো পরপুরুষে ছাওয়া মারাতে দিতেন না। লরেন্সের সাথে অ্যান্দ্রেয়াসের এই শত্রুতা এতটাই চরমে পৌঁছেছিল যে লরেন্স একবার অ্যান্দ্রেয়াসকে চোর অপবাদ দিয়ে জেলেও পাঠিয়েছিল। ভাবুন তো, যে মানুষটি নিজের মেয়ের ভালোবাসা আর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, তার উপর লরেন্সের কতটা রাগ থাকতে পারে। অনেকে মনে করে 31শে মার্চের সেই রাতে লরেন্স হয়তো কুড়াল হাতে খামার বাড়িতে ঢুকেছিল নিজের সন্তান জোসেফকে উদ্ধার করতে, নাকি অ্যান্দ্রেয়াসের ওপর দীর্ঘদিনের জমে থাকার প্রতিশোধের আগুন নেভাতে। রহস্যটা এখানেই। লরেন্স কি উদ্ধারকর্তা ছিলেন, নাকি এক নৃশংস ঘাতক? এবার সেটাই জানব। এবার এইখানে পুলিশের সবচেয়ে বেশি সন্দেহ হয় লরেন্সের ওপর। তিনি ছিলেন ভিক্টোরিয়ার প্রতিবেশী এবং প্রাক্তন প্রেমিক। 4 এপ্রিল যখন প্রতিবেশীরা প্রথম লাশগুলো খুঁজে পায়, লরেন্স সেই দিন সেখানে একদম স্বাভাবিকভাবে ঢুকেছিল। যখন অন্যরা সবাই ভয়ে কাঁপছে, লরেন্স তখন লাশের স্তূপের নিচে হাত ঢুকিয়ে অ্যান্দ্রেয়াসের শরীর খুঁজছিল। অনেকে মনে করে অ্যান্দ্রেয়াস যখন তার বিয়েতে বাধা দিয়েছিল, তখন লরেন্স ঠিক করেছিল যে এই পরিবারকে সে শেষ করে দেবে। দ্বিতীয় থিওরি হচ্ছে কার্ল ছিলেন ভিক্টোরিয়ার স্বামী। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে তাকে মৃত ঘোষণা করা হয়েছিল, কিন্তু ভাববার বিষয় তার লাশ সেখানে পাওয়া যায়নি। গ্রাম জুড়ে গুঞ্জন উঠল কার্ল হয়তো ফিরে এসেছিল। নিজের স্ত্রী আর শ্বশুরের সেই নিষিদ্ধ সম্পর্ক এবং লরেন্সের সাথে ভালোবাসার কথা জানতে পেরে তিনি হয়তো উন্মাদ হয়ে গিয়েছিল আর প্রতিহিংসার বশবর্তী হয়ে নিজের পুরো পরিবারকে ধ্বংস করে দিয়ে আবার অন্ধকারে মিলিয়ে গিয়েছিল। এরপর 1923 সালে হিন্টারকাইফেক খামার বাড়িটি পুরোপুরি ভেঙে ফেলা হয়। গ্রামবাসীরা বিশ্বাস করত এই বাড়িটি অভিশপ্ত হয়ে গিয়েছিল, তাই তারা চেয়েছিল এই বিভীষিকার চেয়ে চিহ্নটুকু যেন মাটির নিচে চাপা পড়ে যায়। কিন্তু বাড়ি ভাঙার সময় মাটির তলায় লুকানো সেই আসল খুনের হাতিয়ারটা পাওয়া যায়, রক্তমাখা সেই কুড়াল। আজ থেকে 100 বছরও বেশি সময় পার হয়ে গেছে। আধুনিক ডিএনএ টেস্ট বা ফরেনসিক সায়েন্স দিয়েও আমরা আজও জানতে পারিনি সেই খুনি কে ছিল। 2007 সালে জার্মানির এক পুলিশ ঘটনাটা নিয়ে পুনরায় তদন্ত শুরু করেছিল, কিন্তু তারা অদ্ভুত কারণে কোনো নাম প্রকাশ করেনি। তারা শুধু বলেছিল যাদের আমরা সন্দেহ করছি তারা সবাই আজ মৃত। আমরা ভাবি আমাদের বাড়ির দেয়ালগুলো খুব নিরাপদ, আমাদের ঘরের দরজাগুলো খুব শক্ত, কিন্তু এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিপদ সবসময় বাইরে থেকে আসে না। মাঝে মধ্যে বিপদ আপনার সাথে আপনার ছাদের নিচে পরম যত্নে লালিত হচ্ছে। হয়তো আপনি যাকে নিজের ঘর ভেবে নিশ্চিন্তে ঘুমান, সেখানে অন্য কারোর পায়ের ছাপ আজও রয়ে গেছে। আপনি যখন অন্ধকার ঘরে বসে এই ভিডিওটা দেখছেন, একবার ভাবুন তো ওই অন্ধকার কোণাটা কি সত্যিই খালি, নাকি সেখানেও কেউ আপনার নিঃশ্বাসের শব্দ গুনছে? ঘটনার কোন জায়গাটা আপনার কাছে শকিং মনে হয়েছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কারণ মনে রাখবেন অন্ধকার সবসময়
আপনাকেই দেখছে। নমস্কার।